যখন পুরো বিশ্ব ফিলিস্তিনি ইস্যু এবং মানবাধিকার নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে দোষারোপ করে, তখন মার্কিন প্রেসিডেন্ট এই সব কিছুকে দাবিয়ে রাখার জন্য সব প্রস্তুতি আগে থেকে নিয়ে রেখেছে। কিন্তু তখন শুরু হয় সিভিল ওয়ার, অর্থাৎ গৃহযুদ্ধ। আমেরিকার বেশ কিছু স্টেট যেমন ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডার মতো স্টেটগুলো একত্রিত হয়ে একটি দল তৈরি করেছে, যেটার নাম হচ্ছে ওয়েস্টার্ন ফোর্স। তারা এই সরকারকে সরিয়ে দিবে, কিন্তু প্রেসিডেন্ট জানে তাদের কাছে এত সাহস নেই, কারণ তারা মার্কিন সেনাবাহিনীর সামনে কিছুই না। লি নামের একজন জার্নালিস্ট টিভিতে বসে প্রেসিডেন্টের এই কথাগুলো শুনছিল। তখন দূরে একটি বিস্ফোরণ হয়, যেটার কারণে তার ঘরের জানালার কাজগুলো কেঁপে ওঠে, যেটা ইঙ্গিত দেয় ওয়েস্টার্ন ফোর্স তাদের মিশন শুরু করেছে। বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া একটা মাস্টারপিস অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি, যার নাম সিভিল ওয়ার। সত্যি বলতে সিনেমাটা অন্য সব যুদ্ধের সিনেমার ধারে কাছেও না, কারণ এই মুভিটি চরম বাস্তবিক হওয়ার কারণে এটা আপনাদের মনে ভয় সৃষ্টি করবে। এবং মুভিতে দেখানো প্রত্যেকটি সিন এতটাই রিয়েলিস্টিকভাবে দেখানো হয়েছে যে আপনাদের লাগবে আপনি সেই দেশে সেই জায়গায় উপস্থিত আছেন। তো সবাই নড়েচড়ে বসে পড়ুন, ঢোকা যাক এক বাস্তবিক দুনিয়ায়। শুরুতে আমরা মার্কিন প্রেসিডেন্টকে দেখতে পাই, যে কিনা হেসে স্পিচ দিচ্ছিল, আর দেশের মধ্যে শুরু হয়েছে এক উত্তেজনা। সব দিকে গোলাগুলি, ভাঙচুর, এই সব কিছু চলছে। এখন প্রশ্ন থাকতে পারে সিভিল ওয়ার শুরু হলো কিভাবে? দেখুন, এর অনেক কারণ হতে পারে, যদিও এই সিনেমাতে কিছু কারণ উল্লেখ করা হয়েছে, যেমন মুসলিম বিশ্ব এবং ফিলিস্তিনি ইস্যু নিয়ে মূলত এই গৃহযুদ্ধটি শুরু হয়েছে। কিন্তু এখনের মার্কিন প্রেসিডেন্ট একজন ফ্যাসিস্ট, অর্থাৎ প্রেসিডেন্ট তার সমস্ত ক্ষমতা দিয়ে বিরোধী দলকে দমন করে। তারা আইনের অপব্যবহারের সাথে যখন তখন আইনকে পরিবর্তন করে দেয়। তো এরপর আমরা লিকে দেখতে পাই, যে কিনা তার পার্টনার জুয়েলকে নিয়ে একটি জায়গায় পৌঁছায়, যেখানে কিছু মানুষ প্রতিবাদ করছিল। সেখানে সে কিছু ছবি তুলতে থাকে, কিন্তু সেখানে সে একটি ছোট মেয়েকে দেখতে পায়, যার নাম জেসি, যেও কিনা সেখানে ছবি তুলছে। হয়তো তার থেকে একজন জার্নালিস্ট হওয়ার স্বপ্ন আছে। লি মেয়েটিকে সেখান থেকে সরিয়ে দেয়, কারণ তাকে দেখতেই লাগছে সে জার্নালিস্ট না, তাই তার উপর যে কোনো মুহূর্তে হামলা আসতে পারে। লি তার জ্যাকেটটা তাকে দিয়ে দেয়, যেন কেউ তার উপর হাত তুলতে না পারে। ঠিক সেই মুহূর্তে একটি মেয়ে আমেরিকার পতাকা নিয়ে সোজা সেই ঝামেলার মধ্যে ঢুকে পড়ে, এবং এরপর সেখানে একটা বড় ব্লাস্ট হয়ে যায়। হ্যাঁ, সে একজন সুসাইড বোম্বার ছিল। এখানে একটু বুঝিয়ে দিই এটা কেন হলো। আসলে বর্তমান প্রেসিডেন্ট সবার এমনভাবে ব্রেন ওয়াশ করেছে যে কেউ যদি বিরোধিতা করে তারা হচ্ছে দেশ বিরোধী, তাই দেশের জন্য তাদের মেরে ফেলাই ভালো। আর এখানে এটাই হয়েছে, অর্থাৎ অতি দেশপ্রেম। বিস্ফোরণের ফলে সেখানে অনেক মানুষ মারা যায়, এবং সেই মানুষগুলোর অঙ্গ প্রত্যঙ্গগুলো এদিক ওদিক পড়ে রয়েছে। লি সেগুলোর ছবি তুলতে থাকে, অন্যদিকে জেসি লি এর ছবি তুলছে, কারণ সে তার অনেক বড় ফ্যান। সেদিন রাতে একটি হোটেলে লি তার সব বন্ধুদের সাথে কথা বলছিল, যারা কিনা প্রত্যেকেই জার্নালিস্ট। এই হোটেলটাতে অনেক সমস্যা রয়েছে, যেমন লোডশেডিং, ইন্টারনেট স্পিড খুবই কম, লিফটও ভালোভাবে চলছে না। তো তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি তারা সবাই ওয়াশিংটন ডিসিতে যাবে প্রেসিডেন্টের ইন্টারভিউ নেওয়ার জন্য। কিন্তু এখানে রিস্ক আছে, কারণ এই সরকার মনে করে এই জার্নালিস্টরাই সরকার বিরোধী খবর ছড়াচ্ছে, তাই সরকার এখন জার্নালিস্টদের টার্গেট করে রেখেছে। সেদিন রাতে জেসি নামের সেই মেয়েটি সেই হোটেলে আসে। সে লিয়ের সাথে দেখা করে, তাকে ধন্যবাদ জানায় এবং বলতে থাকে যে সে তার কত বড় ফ্যান। লি তার সাথে বেশি কথা বলতে পারে না, কারণ তার থেকে রেস্ট নিতে হবে। কাল তাদের একটা বড় কাজ আছে। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে লি নিজের চোখের সামনে যে ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখেই চলছে, এতে তার উপর অনেকটাই প্রভাব পড়ে। সে কেমন জানি মনমরা হয়ে পড়ে। তো এর পরের দিন সকালবেলা কিছু মানুষ সাইকেল নিয়ে কাজে যাচ্ছে, কারণ বেশিরভাগ জায়গায় পেট্রোল বন্ধ করে দেওয়া হয়েছে, তাই এখন মানুষদের সাইকেল নিয়েই কাজ চালাতে হচ্ছে। এটা দেখে আমরা বুঝতে পারি দেশে যে পরিস্থিতি চলছে সেটা সাধারণ কোনো কিছু না, কিন্তু জার্নালিস্টদের অধিকার আছে, তারা গাড়ি ইউজ করতে পারবে। তাই সকালবেলা লি তার সব সাথীদের সাথে ওয়াশিংটনের উদ্দেশ্যে যেতে থাকে। তবে জেসি নামের সেই মেয়েটি তাদের সাথে রয়েছে, কারণ সে কাল রাতে সেই হোটেলে সব জার্নালিস্টদের সাথে কথাবার্তা বলে তাদের সাথে আড্ডা দিয়ে তাদের মন জয় করে ফেলেছে, এবং সে তাদের সাথে যাওয়ার সুযোগ পায়। তবে লি থেকে ব্যাপারটা ভালো লাগে না, কারণ সে অনেক ছোট, সে তাদের সাথে গেলে তার যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো এরপর তারা ম্যানহাটন থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে যেতে থাকে। বিভিন্ন রোড ব্লক এবং বিভিন্ন সমস্যার কারণে তাদের লম্বা রাস্তা ধরতে হয়। তাদের এখন 3 গুণ রাস্তা অতিক্রম করতে হবে, প্রায় 800-এরও বেশি মাইল। তারা চলতে চলতে একটি জায়গায় পৌঁছায়, যেখানে অনেক ভাঙা গাড়ি এদিক ওদিক পড়ে রয়েছে। দেখে মনে হচ্ছে এখানে বড় কিছু একটা হয়েছে, হয়তো কোনো সাডেন অ্যাটাক। কিন্তু ওয়েস্টার্ন ফোর্স তো সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে, তারা তো সাধারণ মানুষের কোনো ক্ষতি করছে না। তাহলে এই কাজ কি সরকার নিজেই করিয়েছে? বিভিন্ন জায়গায় রোড ব্লক করা হয়েছে। আমরা দেখি সেনাবাহিনী পাওয়ার স্টেশনের পাশেও রোড ব্লক তৈরি করেছে, যেন বিদ্যুৎ তাদের কন্ট্রোলে থাকে। দেখা যায় কিছু মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই কিছু বাড়ির উপর বিমান হামলা হয়েছে, যেটা কিনা সরকার ছাড়া আর কেউ করবে না।
লিদের সিনিয়র অর্থাৎ জার্নালিস্টদের মধ্যে সিনিয়র, যার নাম স্যামি, সে গাড়িতে বসে প্রেসিডেন্টকে যে প্রশ্নগুলো করবে সেগুলো আগে থেকেই প্র্যাকটিস করে নিচ্ছে। প্রেসিডেন্ট আইন কানুন পরিবর্তন করে 3বার নিজেকে ক্ষমতায় রেখেছে। জনগণের উপর এয়ার স্ট্রাইক করার আইন নিয়ে বিভিন্ন কঠিন প্রশ্ন আজ তারা করবে। কিছুক্ষণ পর তারা একটি পেট্রোল পাম্পে পৌঁছায়, যেখানে আমরা কিছু মানুষকে দেখতে পাই। তাদের হাতে অস্ত্র রয়েছে। তারা তেল নিতে গেলে লোকগুলো বলে তারা তেল বিক্রি করবে না। তবে লি তাদের একটি বড় অফার দেয়। লি তাকে $300 দিবে। এখন এই অফারটি মিস করা যায় না, তাই তারা তেল দেওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু অন্যদিকে জেসি, সে পেছন দিয়ে কিছু একটা দেখেছে। জেসি সেটার একটা ছবি তুলতে চায়, তাই সে স্থানে চলে যায় এবং সে পাম্পে থেকে একটি ছেলে যে কিনা নেশা অবস্থায় ছিল, সেও তার পিছু পিছু যায়। লি থেকে সবসময় জেসিকে নিয়ে ভয় ছিল, তাই সেও জেসির পিছু করতে থাকে। জেসি সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সে একটা জিনিসের ছবি তুলতে চেয়েছিল। তেমন কিছু না, দুজন মানুষকে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা আধমরা হয়ে রয়েছে, তাদের শরীর দিয়ে রক্ত পড়ছে। দেখে বোঝা যাচ্ছে তাদের উপর টর্চার করা হয়েছে, অর্থাৎ প্রেসিডেন্টের কথার জালে পড়ে পাম্পে থাকা সব লোকদেরও ব্রেন ওয়াশ হয়েছে, অর্থাৎ অতি দেশপ্রেম। ছেলেটা তাদের বলে সে চাইলে ঝুলন্ত লোকগুলোকে গুলি মেরে মেরে ফেলতে পারে, কিন্তু কোনটা করবে সেটা লি তাকে বলুক। লি তাকে বলে সে একটা ছবি নিবে। সে তাকে সেই ঝুলন্ত লোকদের মাঝখানে দাঁড়াতে বলে। ছেলেটাও একটা সুন্দর পোজ দেয়। লিও তার ছবিটা তুলে নেয়। তারপর তারা যখন সেখান থেকে চলে যায়, তখন জেসি কান্নাকাটি করতে থাকে এবং সে লিকে জিজ্ঞেস করে সে কেন তাদের বাধা দেয়নি। লি বলে সে যদি তাকে বাধা দিত বা তাকে কোনো প্রশ্ন করত, তাহলে তারা সেখান থেকে জীবিত ফিরতে পারতো না। তারা জার্নালিস্ট, তারা প্রশ্ন করবে না। প্রশ্ন করার জন্য সাধারণ মানুষ আছে, পুলিশ আছে। লি তাকে এমন পরিস্থিতিতে আরো সাবধান হতে বলে, কিন্তু জেসি থেকে ছবি তোলার প্রচন্ড শখ, তাই লি তাকে একটি স্থানে নিয়ে পৌঁছায় যেখানে সে একটা ছবি নিতে পারবে। দেখা যায় সেখানে একটা চপার ক্র্যাশ হয়ে পড়ে রয়েছে। জেসি সেটার একটা ছবি উঠায়। জেসির ক্যামেরাটা অনেক পুরনো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি ওঠে। এটা আসলে তার পিতার ক্যামেরা ছিল। তো তারপর রাতের বেলা সবাই বিশ্রাম নিচ্ছিল, তখন আমরা অনেক গুলির আওয়াজ এবং কিছুক্ষণ পর পর বোম ব্লাস্টের ফলে আকাশ আলোকিত হওয়া এই সব কিছু দেখতে পাই। সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে, কারণ কাল বড়সড় কিছু হতে চলেছে। এর পরের দিন তারা সে স্থানে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে একটি বিল্ডিং থেকে মার্কিন সেনাদের সাথে ওয়েস্টার্ন ফোর্সের গোলাগুলি হচ্ছে। আর এদিকে জার্নালিস্টরা এই হট মোমেন্টগুলোর ছবি তোলা শুরু করে দেয়। অন্যদিকে জেসি, সেও সাবধানতার সঙ্গে ছবি তোলা শুরু করে দেয়। তাকে দেখে লাগছে সে কোনো ভয় পাচ্ছে না। এই সিনেমাতে আমরা প্রত্যেকটা সিচুয়েশন একজন সাংবাদিকের নজরে দেখি, আর এই জিনিসটাই তো আপনাকে একটা অন্যতম রিয়েলিস্টিক ফিল করায়। অর্থাৎ এমন পরিস্থিতিতে সেখানে তো কোনো ক্যামেরা থাকে না, আপনার থেকে কারো চোখ থেকেই সবকিছু দেখতে হবে, সেটা আপনার হোক বা একজন সাংবাদিকের। তো সেই গোলাগুলির মধ্যে একজন ওয়েস্টার্ন ফোর্স অনেক গুলি খায়, যেটার প্রত্যেকটা শট ক্যামেরাতে উঠে যায়। তার শরীর থেকে ফিনকির মতো রক্ত বের হচ্ছে। সবাই তাকে নিরাপদ স্থানে আনে এবং তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, তবে কোনো লাভ হয় না। সে অনেক গুলি খাওয়ার কারণে মারা যায়। জেসি তার ছবি তুলছে, আর এরই মধ্যে জেসি দুর্দান্ত একটি ছবি তুলে ফেলে। কিছুক্ষণ পর গোলাগুলি থেমে যায়। ওয়েস্টার্ন ফোর্স সেই বিল্ডিং এ ঢুকে পড়ে। সেখানে তারা একজন মার্কিন সেনাকে দেখতে পায় যে আর্তনাদ করছে। সে অনেক আহত হয়ে পড়েছে। সে ওয়েস্টার্ন ফোর্স থেকে সাহায্য চায়, কিন্তু সে সাহায্য পাওয়ার যোগ্য না, তাই তাকে সরাসরি গুলি মেরে হত্যা করে দেওয়া হয়। তারপর সেই জায়গাটা ওয়েস্টার্ন ফোর্স দখল করে নেয়। ওদিকে জুয়েল একজন ওয়েস্টার্ন ফোর্সের সাথে গল্প করছে। আসলে জুয়েল থেকে এসব কিছু নর্মাল, সে কাজের ফাঁকে ফাঁকে মদ গাঁজা খেয়ে ফেলে। আর এদিকে জেসি একদিকে নিরাশ হয়ে বসে পড়ে, কারণ সে একদিনেই অনেক কিছু দেখে ফেলেছে। আর সে কি জানতো সাংবাদিকদের কত কিছু ফেস করতে হয়। তার সামনে বেশ কিছু মার্কিন সেনাদের নিয়ে যাওয়া হয়। তাদেরকে তেমন কিছু করা হয় না, বরং সিম্পলি একটি জায়গায় বসিয়ে মেশিন গান দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়। আর জেসি এই শটগুলো মিস করে না। তারপর তারা ভাঙা একটি স্টেডিয়ামে পৌঁছায়। তারা সেখানে অনেক মানুষকে দেখতে পায় যারা সেখানে আশ্রয় নিয়েছে। জেসি লিকে তার ছবিগুলো দেখায়। তার মোবাইল আমরা দেখতে পাই নো সার্ভিস, অর্থাৎ কোনো সিগন্যাল নেই। তার মানে মানুষ হঠাৎ সেই আগের যুগে চলে গিয়েছে। কেউ এখন কথা বলতে চাইলে তার থেকে সামনাসামনি আসতে হবে। তো তারা রাতটা সেখানে কাটায় এবং সকালবেলা তারা আবার যাত্রা শুরু করে দেয়। জেসি কখনো জুয়েলের, কতক্ষণ স্যামের, প্রত্যেকের ছবি তুলতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি অদ্ভুত জায়গায় পৌঁছায়, একটা ছোট টাউন, যেটাকে দেখে লাগছিল সেখানে গৃহযুদ্ধের কোনো প্রভাব পড়েনি। সেখানে সবকিছু নর্মাল। তাই এই ব্যাপারটা দেখার জন্য তারা একটি দোকানে যায়, যেখানে জুয়েল এই মেয়েটিকে জিজ্ঞেস করে তারা কি জানে না পুরো দেশ জুড়ে একটি গৃহযুদ্ধ চলছে। মেয়েটি বলে তারা জানে, কিন্তু তারা কারো পক্ষ নেয়নি। জেসি সেখানে লিয়ের জন্য একটি কালো রঙের জামা পছন্দ করেছে। আর এখানে আমরা প্রথমবারের মতো লিকে হাসতে দেখি। আসলে এত কাজের চাপে এবং চারিদিকে এত নরকীয় ঘটনার মধ্যে সে কিছু মিনিট একদম সিম্পল লাইফ উপভোগ করেছে, তাই সে এতটা খুশি। তো তারপর তারা তাদের যাত্রা করছে। কিছুক্ষণ পর তারা আরও একটি স্থানে পৌঁছায়, যেখানে সামনে একটা সৈনিকের লাশ পড়ে রয়েছে। সেখানের পরিবেশটা কেমন যেন ঠান্ডা হয়ে আছে।
সেখানে একটা ক্রিসমাসের মিউজিক চলছিল। তাদের থেকে জিনিসগুলো দেখে কেমন যেন ঠিক মনে হচ্ছিল না, কিছু একটা তো প্রবলেম রয়েছে এখানে। লি তার ক্যামেরা দিয়ে চারিদিকে দেখে যে কোনো নড়াচড়া দেখা যাচ্ছে নাকি, কিন্তু না, সে কোনো মুভমেন্ট দেখতে পায় না। কিন্তু হঠাৎ কেউ তাদের উপর গুলি চালায়, যেটা কিনা স্নাইপার দিয়ে চালানো হয়েছে। কিন্তু কে চালিয়েছে তারা জানে না। তারা গাড়িটাকে একপাশ করে কোনো মতো নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে। সেখানে তারা দুইজন সৈনিককে দেখতে পায়, যারা কিনা মাটিতে শুয়ে স্নাইপার চালাচ্ছে। আসলে এখানে একটা স্নাইপিং গেম হচ্ছে। কোনো শব্দ নেই, একটু নড়াচড়া হলে খেল খতম। জুয়েল সেখানে তাদের বিভিন্ন প্রশ্ন করতে থাকে যে তারা ওয়েস্টার্ন ফোর্স নাকি, তারা কাদের মারছে, কে তাদের অর্ডার দিয়েছে। আসলে এই সৈন্যগুলো কারোরই দলের না, তারা আর্মিতে ছিল, কিন্তু এখন তারা কারো অর্ডার মানে না। তারা এখন নিজেদের মতো আছে। সেই দূরের বিল্ডিং থেকে কে তাদের স্নাইপ করছে তা এই সৈন্যদের জানা নেই, কিন্তু তারা যেহেতু এদের মারার চেষ্টা করছে তাই এরাও তাদের হত্যা করে দিবে। ব্যাকগ্রাউন্ডে সেই ক্রিসমাস মিউজিকটি চলছিল। লি ঘাসের মধ্যে শুয়ে রয়েছে, সে ঘাস ফুলের দিকে তাকিয়ে আছে, আর এই মুহূর্তগুলো খুবই চমৎকার ছিল। যাই হোক, কিছুক্ষণ পরে সেই স্ন্যাপারটা একটা গুড নিউজ দেয় যে তারা ফাইনালি দূরের বিল্ডিংয়ে থাকা মানুষটিকে মেরে ফেলেছে, যার পরে জেসি আর তার সঙ্গীরা নিরাপদে সেখান থেকে চলে যায়। তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা খেয়াল করে তাদের পেছন দিক দিয়ে একটি গাড়ি আসছে। তারা বুঝতে পারে তাদের পেছনের গাড়িটি অনেক স্পিডে তাদের দিকে আসছে, কিন্তু পরের মুহূর্তে তারা বুঝতে পারে এটা তাদেরই বন্ধু, অর্থাৎ আরেকজন জার্নালিস্ট যার নাম টনি। আসলে জুয়েল সেদিন হোটেলে নেশায় অনেক কথা বলে ফেলেছে যে তারা ডিসিতে যাবে, প্রেসিডেন্টের ইন্টারভিউ নেবে, তাই টনিও তাদের পেছন পেছন চলে এসেছে। সেখানে টনি মজা করে লিদের গাড়িতে প্রবেশ করে, আর সে দেখা দেখি জেসিও একই কাজ করে। জেসি সে গাড়িতে চলে যায়। গাড়িটা চালাচ্ছিল বুহাই নামের আরেকজন মানুষ। সে গাড়ির স্পিড বাড়িয়ে লিদের অনেক সামনে চলে যায়, কিন্তু তারা কোথায় গেল এটা নিয়ে লি জেসির জন্য চিন্তা করতে থাকে। বাকিরা চিন্তা করছে না। তবে কিছু সময় পর তারা সেই গাড়িটাকে দেখতে পায়। গাড়ির সব দরজাগুলো খোলা ছিল। আশেপাশে তারা বেশ কিছু সৈনিকদের গাড়ি দেখতে পায়, আর সেখানেই তারা জেসি এবং বুহাইকে দেখতে পায়। সৈনিকগুলো সেখানে কিছু মানুষদের লাশ মাটি চাপা দিচ্ছে এবং তাদের উপর নুনের মতো কিছু ছিটিয়ে দিচ্ছে। আসলে মানুষগুলোকে এই সৈন্যগুলোই মেরেছে। তবে লিদের এখন কি করা উচিত? তারা জানে সে মানুষগুলোকে এই সৈন্যগুলোই মেরেছে, আর হয়তো জেসি আর বুহাই এটা দেখে নিয়েছে, তাই সৈনিকগুলো তাদেরও মেরে ফেলবে। কিন্তু এরা সেখানে গেলে এরাও আর বেঁচে ফিরবে না, কিন্তু তাদের তো কিছু একটা করতে হবে। লি, জুয়েল, টনি সোজা কথা বলার জন্য সেখানে চলে যায়। সেখানে একটা সৈন্য ছিল, লাল চশমা পরেছিল, হাতে একটা বন্দুক ছিল। সে সিম্পলি তাদের সাথে আস্তে আস্তে কথা বলতে থাকে। জুয়েল তাকে বলে, জেসি আর রুহাই আমাদের কলিগ, আমরা সবাই প্রেস থেকে এসেছি, তাই আমাদের এখান থেকে যেতে দিন। এখানে প্রথমত সৈন্যগুলো প্রেসদের এক প্রকার তাদের শত্রুই মনে করে, এবং সেই সৈনিকটা বুহাই নামের লোকটাকে গুলি করে মেরে ফেলে। তারপরে সে তাদের সবাইকে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে তারা কোথা থেকে এসেছে। তখন প্রত্যেকেই ভয়ে ভয়ে এগুলো বলতে থাকে। তখন সেই সৈনিকটা হাসি মুখে বলতে থাকে যে এটাই তো আমেরিকা, আমরা সবাই একই দেশের বাসিন্দা। তবে পেছনে থাকা লোকটিকে, তার চেহারা তো একটু আলাদা, সে কোথা থেকে এসেছে? তখন টনি কাঁপা কাঁপা গলায় বলে হংকং থেকে। তখন সৈনিকটা বলে ও চাইনা, এটা বলে তাকে গুলি করে মেরে ফেলে। এখানে পরিস্থিতি এতটাই ভয়ের হয় যে সেটা বলে বোঝানো সম্ভব না। সব দিকে কোনো সারা শব্দ নেই। সেই সৈনিকটা অল্প অল্প করে মিষ্টি কথা বলছে। প্রত্যেকে ভয়ে তাদের হাত পা কাঁপছে, সবাই কাঁদছে। তখন সেই মুহূর্তে স্যামি তাদের গাড়িটা নিয়ে এসে সোজা সেই সৈনিকদের ধাক্কা দিয়ে দেয় এবং তাদের তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলে। যদিও জেসি সে গর্তে পড়ে যায় যেখানে লাশগুলোকে ফেলা হয়েছে, আর এই দৃশ্য দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে জীবনেও এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি। জুয়েল কোনো মতে তাকে গাড়িতে উঠিয়ে সেখান থেকে সবাই পালানো শুরু করে দেয়, কিন্তু পেছনে আরেকজন সৈন্য সেখান থেকে বেরিয়ে পড়ে এবং সে তাদের গাড়ির দিকে ফায়ার করতে থাকে। এখানে জেসি এতটাই আতঙ্কে রয়েছে যে সে বমি করে দেয়। তবে যে গাড়ি চালাচ্ছে স্যামি, সে আহত হয়ে পড়ে, কারণ সেই সৈনিকটা এলোপাতাড়ি গুলি করার সময় একটি গুলি তার বুকে লেগে যায়। জুয়েল তাকে তাড়াতাড়ি নামিয়ে সে নিজে গাড়ি চালাতে থাকে। এবার রাতে তারা বিশ্রাম নেয় না, তারা পুরো রাত গাড়ি চালাতে থাকে। দেখা যায় রাস্তার দুই পারে দাবানলের আগুন লেগেছে। আহত স্যামের মুখে হাসি, কারণ সে বুঝতে পেরেছে সে মৃত্যুর অনেক কাছে চলে এসেছে এবং তার চারপাশের সবকিছু জ্বলছে। সকালবেলা তারা ওয়েস্টার্ন ফোর্সের বেসে গিয়ে পৌঁছায়, যেখানে স্যামি ততক্ষণে মারা গিয়েছে। জুয়েল স্যামের মৃত্যুতে অনেক ভেঙে পড়ে। আমরা দেখতে পাই ওয়েস্টার্ন ফোর্সের মিলিটারি পাওয়ার যথেষ্ট ছিল। তারা কোনো এক বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। তাদের পতাকাটাও একটু ভিন্ন। জুয়েল লিগে একটি খারাপ খবর দেয়। সে বলে আজ সকালে মার্কিন সেনাবাহিনী ওয়েস্টার্ন ফোর্সের কাছে আত্মসমর্পণ করে ফেলেছে। আজ রাত ওয়েস্টার্ন ফোর্স বেরিয়ে পড়বে ডিসির উদ্দেশ্যে।
অর্থাৎ তারা রাজধানী দখল করবে। আর এর ফলে লি বুঝতে পারে তাদের প্রেসিডেন্ট থেকে ইন্টারভিউ নেওয়ার চেষ্টাটাও বিফলে গিয়েছে। তো কিছুক্ষণ পর পুরো ওয়েস্টার্ন ফোর্স তার পুরো বাহিনী নিয়ে ওয়াশিংটনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদের কাছে প্রচুর অস্ত্র, হেলিকপ্টার রয়েছে। রাতের বেলায় ওয়েস্টার্ন ফোর্স পৌঁছে যায় ওয়াশিংটন ডিসিতে, আর শুরু হয় ভয়াবহ যুদ্ধ। হোয়াইট হাউসের সামনে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এই যুদ্ধের প্রত্যেকটি সিন খুবই রিয়েলিস্টিকভাবে দেখানো হয়েছে। অর্থাৎ আমরা এতদিন যে যুদ্ধের মুভিগুলো দেখে আসছি সেখানে এই জিনিসটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে সেটা একটা সিনেমা, কিন্তু এখানে সেটা হয়নি। এখানে সব যেন আসল। ওয়েস্টার্ন ফোর্স এখানে সম্পূর্ণ স্থানটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। চারদিকে ট্যাঙ্কার, মেশিন গান, হেলিকপ্টার দিয়ে ফায়ারিং চলছে। আর ওদিকে হোয়াইট হাউসের ভেতর প্রেসিডেন্ট লুকিয়ে রয়েছে। কিন্তু প্রেসিডেন্ট যে সেখানে লুকিয়ে রয়েছে এটা ওয়েস্টার্ন ফোর্স জানলো কিভাবে? আসলে এটা সকালে স্যারেন্ডার করা মার্কিন সেনাবাহিনীর কমান্ডার সে বলে দিয়েছে। হোয়াইট হাউসের সামনে রয়েছে শুধু প্রেসিডেন্টের পার্সোনাল গার্ডগুলো, কারণ বেশিরভাগ সেনারা আত্মসমর্পণ করে সেখান থেকে কেটে পড়েছে। জেসি তার কাজ চালিয়ে যাচ্ছে। সে এক একটা ছবি তোলার জন্য অনেক রিস্ক নিচ্ছে। তবে প্রশ্ন এটা, লিরা কি প্রেসিডেন্টের ইন্টারভিউ নিতে পারবে বা প্রেসিডেন্টের কোনো বয়ান শুনতে পারবে? উত্তর একেবারেই না। ওয়েস্টার্ন ফোর্স সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে। মোটমাট যে তাকে আগে দেখবে সেই গুলি চালাবে। হোয়াইট হাউস থেকে কিছু গাড়ি বেরিয়ে আসে যেটাতে হয়তো প্রেসিডেন্ট রয়েছে। তারা পালানোর চেষ্টা করছে, কিন্তু তারা ওয়েস্টার্ন ফোর্সের হাত থেকে বেঁচে যেতে পারেনি। সেই গাড়িগুলোকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় এবং ভেতরে থাকা তাদেরকেও গুলি করে হত্যা করে দেওয়া হয়। কিন্তু প্রেসিডেন্ট কোনো গাড়িতে নেই। এটা হয়তো প্রেসিডেন্টের একটা প্ল্যান। যাই হোক, কিছুক্ষণ পর তারা হোয়াইট হাউসে প্রবেশ করে। ভেতরে গোলাগুলির খেলা চলছে। ভেতরে একজন এজেন্টকে তারা গান পয়েন্টে নিয়ে নেয়, যার নাম জয়ী বাটলার। সে স্যারেন্ডার করেছে এবং সে তাদের বলে প্রেসিডেন্টও স্যারেন্ডার করার জন্য রাজি। তারা ওয়েস্টার্ন ফোর্সের সাথে নেগোসিয়েশন করবে, আলাপ আলোচনা করবে। তবে প্রেসিডেন্টকে এখান থেকে বের হওয়ার একটা সুযোগ করে দিতে হবে। কিন্তু ওয়েস্টার্ন ফোর্স তোমাদের মতো চালাক। তারা সেই এজেন্টকে গুলি করে মেরে ফেলে। আর জেসি এই শটগুলো নিতে থাকে, কিন্তু বারবার সে অনেকটাই রিস্ক নিচ্ছে। সে যখন সৈন্যরা লড়াই করছে তখন তাদের সামনে চলে যাচ্ছে। আর এমন করতে করতে সে এমনই একটা সিচুয়েশনে এসে ফেসে যায়। লি যে কিনা তাকে প্রতিবার বাঁচাচ্ছে, কিন্তু এবার তার কি হবে? লি দৌড়ে জেসিকে বাঁচাতে যায়। সে তার সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে যায়। আর যেটা হওয়ার ছিল, জেসি থেকে তো কিছু হয় না, তবে তার সামনেই বিখ্যাত জার্নালিস্ট লি স্মিথ মারা যায়। আর সেই মুহূর্তে সে একটা কাজ করে ফেলে। সে লি এর গুলি খাওয়ার দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে ফেলে, যেটাকে ভালো বলতে পারো বা খারাপ। তো ফাইনালি ওয়েস্টার্ন ফোর্স প্রেসিডেন্টকে ধরে ফেলে এবং তাকে এভাবে টেনে আনা হয়। সৈনিকগুলো তাকে গুলি মারতেই যায়, কিন্তু তখন জুয়েল এসে তাদের আটকায়। সে প্রেসিডেন্ট থেকে একটা কথা শুনতে চায়, সে মারা যাওয়ার আগে কি বলতে চাচ্ছে। আর এটার ফলে জুয়েল তার চ্যানেল থেকে অনেকটা কমিশন পেতে চলেছে। তো জুয়েল তাকে কিছু বলতে বলে। প্রেসিডেন্ট বলে এই মানুষগুলোকে বলো আমাকে হত্যা না করতে। আর তখন জুয়েল থেকে স্যামের একটা কথা মনে পড়ে যায়, যেখানে স্যামি বলেছিল যত বড় বড় কথা সব টিভিতেই। তো যাই হোক, জেসি তার ফাইনাল শটগুলো নিতে থাকে যে কিভাবে মার্কিন প্রেসিডেন্টকে হত্যা করা হয়। আর শেষে জেসির এই ছবিটি দেখিয়ে মুভিটির এখানেই সমাপ্তি ঘটে। আচ্ছা, তোমরা কি এমন সার্ভাইভাল মুভি দেখেছো যেটা দেখার সময় তোমাদের লাগছিল মুভির ঘটনাগুলো তোমাদের সাথে হচ্ছে? না দেখে থাকলে ডান দিকের ভিডিওতে ক্লিক করে দেখে নাও। আর আমাকে ফলো করে রাখো ফেসবুকে, যেখানে আমি নতুন পুরাতন মুভি সিরিজগুলো নিয়ে ডিসকাস করব এবং সেখান থেকে তোমাদের সাজেশন অনুযায়ী মুভি সিরিজগুলো আনার চেষ্টা করব। এছাড়াও আমার সাথে সেখানে কথা বলতে পারবে, তাই দেরি না করে ফলো করে নাও। লিংক নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। তো ভিডিও ভালো লাগলে লাইক বাটনটা ঠুকে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।